where the mind is without fear and the head is held high, where knowledge is free. সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সবাইকে স্বাগত। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে অনলাইন ক্লাস চালু হয়েছে তাতে আমি শ্রী প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের সহশিক্ষক, রসায়ন বিভাগের, গত সপ্তাহে তোমাদের পদার্থের কঠিন অবস্থার দুটো ক্লাস নিয়েছি। আজকে তোমাদের সলিড স্টেটের আরও কিছু ধর্ম আছে, সেগুলো আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হবে আমাদের তড়িৎ পরিবহন। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। 2 চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড। এই দুটো বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। তড়িৎ পরিবহন, এটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। এই তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 পরিবাহী, কন্ডাক্টর। 2 অন্তরক, ইনসুলেটর। 3 অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। পরিবাহী এই ধরনের পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার মান 10⁴ থেকে 10⁷ এই রেঞ্জের হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে 10⁻⁻20 থেকে 10⁻⁻10 ওহম মিটার ইনভার্স। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10⁻⁻6 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। এইভাবে ক্লাসিফিকেশন হয়েছে। ভ্যালেন্স বন্ড থিওরি তোমরা ক্লাস 11-এ শিখেছ, কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিতে কিছু ত্রুটি আছে। যেমন O2-র ম্যাগনেটিক প্রপার্টি অর্থাৎ প্যারাম্যাগনেটিক প্রপার্টি এই অক্সিজেনের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না। আর ধাতুর বন্ধন গঠন, এটাও ব্যাখ্যা করা যায় না। এই ব্যাখ্যা করার জন্য 1932 সালে হুন্ড অ্যান্ড মুলিকান
এই সমস্ত ধর্মের ব্যাখ্যা করার জন্য মলিকুলার অরবিটাল থিওরি প্রবর্তন করেন। তাহলে মলিকুলার অরবিটাল থিওরি ধাতুর বন্ধন গঠন এবং তার পরিবাহিতা ব্যাখ্যা করার জন্য আমাদের মলিকুলার অরবিটাল থিওরি এবার আমাদের জানতে হবে। মলিকুলার অরবিটাল থিওরি ক্লাস 11-এ তোমরা অনেকটাই শিখেছ। আমি কিছু সামান্য আলোচনা করব। 1 নম্বর, সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন দুটি পারমাণবিক কক্ষক অক্ষ বরাবর অভিলেপন হলে আণবিক কক্ষক তৈরি হয়। এই আণবিক কক্ষকের সংখ্যা পারমাণবিক কক্ষকের সংখ্যার সমান হয়। এগুলো শিখেছ তোমরা। আণবিক কক্ষকের অর্ধেক সংখ্যক হয় বন্ডিং আর অর্ধেক সংখ্যক হয় অ্যান্টি বন্ডিং। তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি একটু। ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, একটা পরমাণুর আর একটা ইলেকট্রন আছে। এটাকে মনে করো হাইড্রোজেন পরমাণুর 1s ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর 1s ইলেকট্রন। তাহলে এই দুটো কক্ষক অভিলেপনের ফলে দুটি আণবিক কক্ষক তৈরি হবে। একটা হচ্ছে সিগমা, এটাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল। আর আরেকটা তৈরি হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা সিগমা স্টার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে দুটো পারমাণবিক কক্ষক অভিলেপনের ফলে দুটো আণবিক কক্ষক তৈরি হয়েছে। এখানে ইলেকট্রন সংখ্যাগুলো পূর্ণ হবে। একটা পরমাণুর বিন্যাসে তোমরা যেভাবে ইলেকট্রনগুলো ভর্তি করতে ঠিক অনুরূপ ওইভাবে ভর্তি করতে হবে। এর জন্য তোমরা কিছু নিয়ম সূত্র প্রয়োগ করতে, যেমন আফবাউ প্রিন্সিপাল, হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল, ওইভাবে এখানেও ফলো হবে। এখানে দেখো 1s একটা, এখানে 1s, মোট দুটো। তাহলে এখানে দুটো ইলেকট্রন আর আমার হাতে ইলেকট্রন নাই, এখানে ফাঁকা থাকবে। এটা হচ্ছে শক্তি। এখান থেকে এইটুক পরিমাণ শক্তিটাকে বলা হয় স্থায়ীকরণ শক্তি। স্থায়ীকরণ শক্তি। আর এখান থেকে এইটুক বলা হয় অস্থায়ীকরণ। অস্থায়ীকরণ শক্তি। তাহলে এটা হলো স্থায়ীকরণ, এটা অস্থায়ীকরণ। ইংরেজিতে বলে স্টেবিলাইজিং এনার্জি, ডিস্টেবিলাইজিং এনার্জি। এবং ইলেকট্রনগুলো, যে দুটো ইলেকট্রন দুটো পরমাণুর মধ্যে ডিলোকালাইজ থাকবে, দুটো পরমাণুর মধ্যেই ডিলোকালাইজ থাকবে। এছাড়াও তোমাদের পারমাণবিক কক্ষক থেকে যে আণবিক কক্ষক তৈরি, সে আরও কিছু তত্ত্ব তোমরা শিখে এসছো। আমি অতটা বিষয়ে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে পরিবাহীর যে তড়িৎ পরিবাহিতারা ব্যাখ্যা করার জন্য আমাদের আণবিক কক্ষক তৈরি, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি তোমাদের সিলেবাসে আছে। পটিতত্ত্ব। এই পটিতত্ত্ব is based on molecular orbital theory. আমি লিথিয়ামের একটা ক্লাস নিচ্ছি, মনে করো লিথিয়ামের একটা পরমাণু
লিথিয়ামের বিন্যাস 1s2 2s1, এটা 2s1 এরকম দুটো লিথিয়াম এর 2s1 কক্ষক অবিলোপনের ফলে দুটো কক্ষক তৈরি করবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে এটা আর একটা লিথিয়াম 2s1। এইরকম একটা কেলাসে অসংখ্য পরমাণু থাকে। ধরো 1 মোল সোডিয়াম নিলাম, 1 মোল সোডিয়াম, এতে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম পরমাণু থাকে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম এন দিয়ে, ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। (3s1) সোডিয়াম ধাতুতে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম পরমাণুতে 3s1 একটা ইলেকট্রন আছে। দুটো সোডিয়াম যদি আণবিক কক্ষক তৈরি করে, তাহলে দুটো আণবিক কক্ষক, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, তাহলে ইলেকট্রন হবে এখানে দুটো, এটা ফাঁকা থাকবে, তাহলে Na2। এটা ক্লাস 11-এ তোমরা কিন্তু দুটো পরমাণুর মধ্যেই শিখেছিলে, 2-এর অধিক তোমাদের সিলেবাসে ছিল না। এখানে আমাদের 3 বা ততোধিক পরমাণুর ক্ষেত্রে আমাদের এই আণবিক কক্ষক থিওরিটাকে প্রয়োগ করতে হবে। যদি 3টে হয়, তাহলে 3টে হলে 3টে আণবিক কক্ষক দিবে, একটা বন্ডিং, একটা নন বন্ডিং, আর একটা অ্যান্টি বন্ডিং। 4টা যদি হয়, তাহলে 4টা আণবিক কক্ষক হবে, 4টা ইলেকট্রন এখানে পূর্ণ হবে এইভাবে। এরকম করে যদি 8টা নেই আমরা, 8টা সোডিয়াম পরমাণু এই আণবিক কক্ষকে অংশন করছে, তাহলে 8টা আণবিক কক্ষক হবে। এই 8টা, এর মধ্যে 4টা বন্ডিং 4টা অ্যান্টি বন্ডিং, 8টা ইলেকট্রন, প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকবে আণবিক কক্ষকে। এই করে আমরা যদি n সংখ্যক নেই, n সংখ্যক নিলাম, Na3, n সংখ্যক, তাহলে n সংখ্যক কক্ষক তৈরি হবে এরকম। এই ব্যান্ড থিওরিতে প্রতিটা আণবিক কক্ষকে একটা শক্তি স্তর ধরা হয়েছে। যত এই পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, এই শক্তি স্তরগুলির মধ্যে শক্তি স্তরের পার্থক্য তত সংকুচিত হতে থাকবে। অর্থাৎ n সংখ্যক, অসংখ্য যখন এই পরমাণু এরকমভাবে বন্ধনে আবদ্ধ থাকবে, তখন এই শক্তি স্তরের পার্থক্যগুলো মনে হবে যেন নেই। অর্থাৎ শক্তি স্তরের একটা কন্টিনাম তৈরি হবে। এই যে এখানে দেখছো যে পার্থক্য, এখানে পার্থক্য দেখছো, এখানে পার্থক্য দেখছো, অর্থাৎ যত পরমাণু সংখ্যা বৃদ্ধি পাবে এই পার্থক্যগুলো কিন্তু কমতে থাকবে। কমতে কমতে একটা শক্তির ব্যান্ড তৈরি হবে, পটি, এনার্জি ব্যান্ড বলে এটাকে।
তাহলে আমরা শিখেছি যে অর্ধেক সংখ্যক বন্ডিং অ্যান্ড অর্ধেক সংখ্যক অ্যান্টি বন্ডিং। তাহলে আমার এখানে একটা করে প্রতিটা সোডিয়াম পরমাণুতে বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে এর অর্ধেক সংখ্যক, ধরো এখানে এটা অর্ধেক সংখ্যক, তাহলে অর্ধেক সংখ্যক এখানে একটা পুটি তৈরি হবে, পুটি তৈরি হবে এরকম। আর এই পুটিটা ফাঁকা থাকবে, এই পুটিটা অর্ধেক, এইটা ফাঁকা থাকবে। এটা ফাঁকা থাকবে, এটা অকুপাইড, অর্থাৎ এই আণবিক কক্ষগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে আর এটা ফাঁকা থাকবে। যদি আমরা গোটাটাকে নেই তাহলে বলবো এই আণবিক কক্ষগুলি হাফ ফিল্ড, তাহলে 3s হাফ ফিল্ড হলো, অর্ধেক, অর্ধেক খালি আছে অর্ধেক ভর্তি আছে, তার মানে দাঁড়ালো 3s এর ব্যান্ডগুলো অর্থাৎ হাফ ফিল্ড। তাহলে তোমরা বুঝতে পারলে এই যত আণবিক কক্ষক বেশি তৈরি হবে, এই দুটো আণবিক কক্ষকের মধ্যে শক্তি স্তরের পার্থক্য কমতে থাকবে, এবং কমতে কমতে একটা শক্তির ব্যান্ড তৈরি হবে। এটা যেহেতু এটা যোজতা কক্ষের ইলেকট্রন, সেই জন্য এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড বলা হয়, ভ্যালেন্স ব্যান্ড। যোজতা পটি ভ্যালেন্স ব্যান্ড, একে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। তাহলে 3s এ থেকে আমরা পাচ্ছি ভ্যালেন্স ব্যান্ড হাফ ফিল্ড। থ্রিএস এর পর সোডিয়ামের 3p থাকে, যাতে যেখানে ইলেকট্রন নেই পিতে 3টে কক্ষক থাকে, পিতে 3টি, px py pz। তাহলে 3p দিয়ে n সংখ্যক পরমাণুর ক্ষেত্রে 3n সংখ্যক আণবিক কক্ষক তৈরি হবে, যার মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে ছবিটা আমরা, যেহেতু 3s এর পর 3p শক্তির দিক দিয়ে একটু বেশি, সেই জন্য আমরা এইখানে ছবিটা আঁকছি। এটা 3p আনঅকুপাইড, অর্থাৎ এর মধ্যে এমটি, ইলেকট্রন নেই এর মধ্যে, 3p। এই ব্যান্ডটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, পরিবাহী ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড বলা হয়। এই ব্যান্ডটাকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড, আর এই ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সোডিয়াম ধাতুর ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডে খুব সামান্য গ্যাপ থাকে, এই অঞ্চলটা খুব সামান্য, খুবই সামান্য, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে খুব সংকুচিত অঞ্চল। আমরা এরপর ম্যাগনেসিয়ামে আসি। এখানে আমরা ম্যাগনেসিয়াম লিখলাম, ম্যাগনেসিয়ামে বিন্যাস হচ্ছে Mg। এই বিন্যাসটা দেখো, থ্রিপিতে ইলেকট্রন হয়, 3s2-তে 2টো ইলেকট্রন। তাহলে অ্যান্টিবন্ডিং এর ইলেকট্রনগুলো থাকবে। এরকম থাকবে। তার মানে এইখান থেকে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড
এটা ম্যাগনেসিয়াম, এটা ফিল্ড থাকবে সম্পূর্ণ ভর্তি। ফিল্ড এটা 3s2 সমস্ত ইলেকট্রনগুলো এই ব্যান্ডের মধ্যে থাকবে। ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড বলবো আমরা। এরপরে রয়েছে ওর 3p। দেখা গেছে যে ম্যাগনেসিয়ামের 3pর যে কন্ডাকশন ব্যান্ড সেটা এই ভ্যালেন্স ব্যান্ডের কিছুটা অংশ উপরিপাতন হয়েছে, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নেই। তাহলে ব্যান্ড থিওরিতে বলা হচ্ছে এইরকম, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আংশিক বা পূর্ণভাবে ভর্তি থাকতে পারে ইলেকট্রন দ্বারা। এই অঞ্চলটাকে বলা হয় এনার্জি গ্যাপ, ফরবিডেন জোন আর ফরবিডেন এনার্জি, ইজি দিয়ে সাধারণত একে প্রকাশ করে। এনার্জি গ্যাপ, ফরবিডেন জোন, নিষিদ্ধ অঞ্চল। যে ধাতুর ক্ষেত্রে বা যে পদার্থের ক্ষেত্রে এই গ্যাপটা যত কম হবে তার তড়িৎ পরিবাহিতা কিন্তু তত বেশি হবে। সোডিয়ামের ক্ষেত্রে খুব সামান্য এনার্জি গ্যাপের পৃথক আছে, খুব সামান্য। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু গ্যাপ নাই, অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো সহজেই এই কন্ডাকশন ব্যান্ডে চলাফেরা করতে পারে, অর্থাৎ এখানকার এই যোজ্যতা ব্যান্ডের ইলেকট্রনগুলি সহজেই পরিবাহী ব্যান্ডে চলে যেতে পারে, ফলে তড়িৎ পরিবহন খুব দ্রুত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে সোডিয়ামে থেকে ম্যাগনেসিয়ামে তড়িৎ পরিবাহিতা কিন্তু ভালো, অর্থাৎ একে ম্যাগনেসিয়ামকে বলা হয় উত্তম তড়িৎ পরিবাহী। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ব্যান্ডের থিওরিতে তিনটে অংশ পাচ্ছি, একটা ভ্যালেন্স ব্যান্ড, একটা এনার্জি ব্যান্ড, যেটা এটাকে এনার্জি ব্যান্ড বলে, এটা এনার্জি গ্যাপ, এটা কন্ডাকশন ব্যান্ড, পরিবাহী ব্যান্ড। তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম আমরা দেখলাম। তাহলে এইভাবে করে আণবিক কক্ষক থিওরিটাকে প্রয়োগ করা হয়েছে। আমরা এবার দেখব টেম্পারেচারের উপরে কী প্রভাব। টেম্পারেচার অর্থাৎ একটা পরিবাহী ধাতুকে উষ্ণতা বাড়ালে কি হয়। পরিবাহী ধাতুতে উষ্ণতা বাড়ালে ধাতুর কেলাসে ক্যাটায়নগুলো দৃঢ়ভাবে অবস্থান করে এবং নিজ গড় অবস্থানের সাপেক্ষে কম্পন হয়। উষ্ণতা বাড়লে এই কম্পনটা খুব তীব্র মাত্রায় হয়, ফলে ইলেকট্রনগুলো চলাফেরা করতে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ এই কম্পনশীল কণার সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হয়, ফলে উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবাহিতার হ্রাস পায়। এটা আমরা শিখলাম। তাহলে দেখো, ধাতুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে সহজেই উন্নীত হতে পারে, অর্থাৎ সামান্য তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এখানকার ইলেকট্রনগুলো গতিশক্তি পেয়ে সহজেই পরিবাহী ব্যান্ডে চলে যেতে পারে।
এবার ইনসুলেটর, ইনসুলেটরের ক্ষেত্রে এটা পরিবাহী ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ খুব বেশি। যেমন হীরকে এই এনার্জি গ্যাপের মান 511 কিলোজুল পার মোল। যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা যায় হীরকে, ইলেকট্রনগুলো যে গতিশক্তি প্রাপ্ত হবে সেই পরিমাণ শক্তি এই এনার্জি গ্যাপটাকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ 511 কিলো জুলের থেকে কম থাকে। সেই জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবাহী ব্যান্ডে চলাচল করতে পারে না। এই কারণে হীরককে বলা হয় ইনসুলেটর। আচ্ছা, এবার আমরা অর্ধপরিবাহী আসি। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা পরিবাহী ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ, ফরবিডেন জোন যেটা বলি আমরা এনার্জি গ্যাপ, সিলিকনের ক্ষেত্রে 111 কিলো জুল পার মোল, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 63 কিলো জুল পার মোল। তাহলে অর্ধপরিবাহিতা সিলিকনের থেকে জার্মেনিয়াম বেশি, কারণ হচ্ছে এই এনার্জি গ্যাপটা জার্মেনিয়ামের ক্ষেত্রে মানটা কম। এই সিলিকন জার্মেনিয়াম আগের দিন আমরা পড়েছিলাম কোভ্যালেন্ট ক্রিস্টাল, সমযোজী কেলাস, কোভ্যালেন্ট ক্রিস্টাল। আমরা জার্মেনিয়ামের একটা ছবি আঁকি, এরকমভাবে শিখিয়েছিলাম। তোমাদের বইতেও এভাবে করে ছবি দেওয়া থাকে, দেখবে। এরকম। আবার আমরা আসি সিলিকন এবং জার্মেনিয়ামের এই সেমিকন্ডাক্টরে। যদি উষ্ণতা বৃদ্ধি করা যায় এইসব অর্ধপরিবাহীর ক্ষেত্রে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গতিশক্তি লাভ করে পরিবাহী ব্যান্ডে চলে যেতে পারে, অর্থাৎ ট্রানজিশন হতে পারে ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। জার্মেনিয়াম ক্লাস, এই ক্লাসগুলোকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহী। এর মধ্যে যদি ইমপিউরিটিস অ্যাড করা যায়, সিলিকন জার্মেনিয়াম
গ্রুপ 14 গ্রুপের এলিমেন্ট, আর গ্রুপ 15-এর এলিমেন্টে যদি অ্যাড করা যায়, ধরো ফসফরাস, আর্সেনিক এই জাতীয় পরমাণু যদি অ্যাড করা যায় নিয়ন্ত্রিত মাত্রায়, তাহলে ধরো ফসফরাস অ্যাড করছো, তাহলে জার্মেনিয়ামের পরমাণুকে প্রতিস্থাপিত করবে ফসফরাস, তাহলে এখানে একটা ফসফরাস পরমাণু চলে আসবে। তাহলে ফসফরাস হচ্ছে পঞ্চম যোজির মৌল, যোজকক্ষে 5টা ইলেকট্রন আছে, জার্মেনিয়ামের 4টা। তাহলে জার্মেনিয়ামের 4টা বন্ধন তৈরি হবে ফসফরাসের সঙ্গে, ফসফরাসের একটা অতিরিক্ত ইলেকট্রন থাকবে। এই জাতীয় সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ অর্থাৎ কেন বলে এন টাইপ? তার কারণ হচ্ছে এই ইলেকট্রনগুলো চলাচল করে থ্রুআউট দি ক্রিস্টাল, সমস্ত ক্লাসে চলাফেরা করার জন্য তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এই ইলেকট্রনটা আমরা ব্যান্ড, এই যে ইলেকট্রনের জন্য যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, আমরা ব্যান্ড থিওরি সাহায্যে শিখব। এটা হচ্ছে ব্যান্ড এনার্জি, পটি শক্তি বলে এটাকে, ব্যান্ড এনার্জি, ব্যান্ড এনার্জি। এটা ভ্যালেন্স ব্যান্ড, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ভ্যালেন্স ব্যান্ড। এর উপরে থাকবে কন্ডাকশন ব্যান্ড, যেটা খালি থাকবে, ইলেকট্রন থাকবে না এখানে। এটা ফরবিডেন জোন, এনার্জি গ্যাপ, এখানেও কিন্তু ইলেকট্রন থাকে না। জার্মেনিয়ামের ক্ষেত্রে, যে জার্মেনিয়াম যেটাতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের আমরা একটা ব্যান্ড এনার্জির একটা ডায়াগ্রাম এঁকেছি। এবার ফসফরাস অ্যাড করেছি এর মধ্যে। এই ফসফরাস অ্যাড করার জন্য এই পরিবাহী ব্যান্ড থেকে 0.01 ইলেকট্রন ভোল্ট দূরত্বে, অর্থাৎ যেহেতু এদিকে শক্তি আছে, আমি ওই জন্য এইটুকু পরিমাণ শক্তি কেটে বলছি দূরত্ব 0.01 ভোল্ট, একটা অতিরিক্ত শক্তি স্তর তৈরি হবে। অতিরিক্ত শক্তি স্তর, অতিরিক্ত শক্তি স্তর তৈরি হবে। এই শক্তি স্তর, এই শক্তির ডিফারেন্স হচ্ছে 0.01 ইলেকট্রন ভোল্ট। এই ফসফরাসকে, এই জার্মেনিয়াম ক্লাসে ফসফরাস পরমাণু অ্যাড করার জন্য এখানে অতিরিক্ত একটা শক্তি স্তর তৈরি হবে। এই শক্তি স্তরটাকে বলা হয় ডোনার এনার্জি লেভেল। এখানে ফসফরাসের ইলেকট্রনগুলো অবস্থান করে। সামান্য উষ্ণতা পেলে, সামান্য তাপমাত্রা বৃদ্ধি করলে এই ডোনার এনার্জি লেভেল ইলেকট্রনগুলো জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এখানকার ইলেকট্রনগুলো, সমস্ত ইলেকট্রনগুলো এই কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ফলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনায় এটাকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটাকে বলা হয়, এই যে ফসফরাস অ্যাড করার জন্য বলা হবে এক্সট্রিনসিক, ট্রিনসিক অর্থাৎ অশুদ্ধিযুক্ত সেমিকন্ডাক্টর। এই এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা ইন্টেন্সিক সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহীর তুলনায় বহু গুণে বৃদ্ধি পায়। তাহলে এই যে অর্ধপরিবাহীতে পঞ্চম যোজির একটা মৌল অ্যাড করার জন্য
আমাদের যে পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা ব্যান্ড থিওরির সাহায্যে দেখলাম। এবার পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ, জার্মেনিয়াম হচ্ছে গ্রুপ 14, আর আরেকটা গ্রুপ মৌল যেমন বোরন 13, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলো। ধরো বোরন অ্যাড করছো জার্মেনিয়াম কেলাসে, তাহলে একটা জার্মেনিয়ামের অ্যাটম একটা বোরন দ্বারা প্রতিস্থাপিত হবে, কিন্তু বোরনের যোজতা কক্ষে 3টে ইলেকট্রন আর জার্মেনিয়ামের 4টা। তাহলে একটা জার্মেনিয়ামের একটা ইলেকট্রন বন্ডিংয়ে অংশগ্রহণ করবে না, কারণ বোরনে নেই। তাহলে এই জায়গাটাতে, বোরনের এই জায়গাটাতে একটা গর্ত তৈরি হবে, এইখানে একটা গর্ত তৈরি হবে। এই গর্তগুলোকে বলা হয়, এই গর্তগুলো বলা হয় যে এরা ধনাত্মক তড়িৎ আদান বহন করে, অর্থাৎ ধনাত্মক তড়িৎ আদানের মতো আচরণ করে, এইভাবে ভাবতে হবে। এর জন্য এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনায় বেশি তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ এই গর্তগুলো গোটা কেলাসে চলাফেরা করে। সেটা আমরা ব্যান্ড থিওরির সাহায্যে শিখব। তাহলে এটা হচ্ছে জার্মেনিয়ামের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এর মধ্যে বোরন অশুদ্ধি যোগ করলে ঠিক 0.01 ইলেকট্রন ভোল্টে শক্তিতে অতিরিক্ত একটা শক্তি স্তর তৈরি হয়, যা এই ভ্যালেন্স ব্যান্ড এবং এই অতিরিক্ত শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে 0.01 ইলেকট্রন ভোল্ট। এই শক্তি স্তর মধ্যে কি থাকে? এই গর্তগুলো থাকে, এখানে গর্তগুলোর অবস্থান। এগুলো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের, এখানে ভ্যালেন্স ব্যান্ড। উষ্ণতা বৃদ্ধি করলে এই ভ্যালেন্স ব্যান্ডের থেকে ইলেকট্রন এই কন্ডাকশন, এই তোমার যেটা অতিরিক্ত এনার্জি লেভেল তৈরি হলো সেটাকে বলা হয় অ্যাকসেপ্টর এনার্জি লেভেল। এই অ্যাকসেপ্টর এনার্জি লেভেলে উন্নীত হয়, এখানকার ইলেকট্রনগুলো মুক্ত হয়ে এখানে উন্নীত হয়, ফলে কি হয়? এখানে আবার গর্ত তৈরি হয়। তো বহু সংখ্যক গর্ত থাকে। এই গর্তগুলো পূর্ণ করার জন্য যোজতা ব্যান্ডে যে যোজক ইলেকট্রনগুলো আছে, সেই যোজক ইলেকট্রনগুলো এই গর্ত পূর্ণ করে, অর্থাৎ পাশের থেকে ইলেকট্রন এগুলো এখানে চলে আসে, আবার যেখান থেকে ইলেকট্রন চলে আসলো ওখানেও আবার গর্ত তৈরি হয়। অর্থাৎ এই গর্তগুলো কেলাসের মধ্যে মুভ করে। এর ফলে এইসব অর্ধপরিবাহীর পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়। তাহলে এগুলোকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে তোমরা শিখলে ব্যান্ড থিওরির সাহায্যে যে বোরন, ফসফরাস এগুলোকে অ্যাড করলে এই যে পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়, তা ব্যান্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যায় এগুলো।
এবার আমরা কিছু আয়নিক ক্রিস্টালে তড়িৎ পরিবাহিতা দেখব। আয়নিক ক্রিস্টাল, impurity defects in ionic crystal। এর জন্যও কিন্তু আয়নিক কেলাসে তড়িৎ পরিবাহিতা হয়। সাধারণভাবে কঠিন সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সামান্য পরিমাণ স্ট্রনশিয়াম ক্লোরাইড যদি মেশানো হয় তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে সক্ষম। তো কীভাবে সোডিয়াম ক্লোরাইডে স্ট্রনশিয়াম ক্লোরাইড মেশায়? গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে স্ট্রনশিয়াম ক্লোরাইড মিশিয়ে কেলাস করে। এই কেলাসের মধ্যে দুটো সোডিয়াম একটা স্ট্রনশিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। তো আমরা একটু একটা ডায়াগ্রাম এঁকে এটা দেখাচ্ছি তোমাদের আমি। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ধরো এটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস আছে, স্ট্রনশিয়াম ক্লোরাইড অ্যাড করা হলো, তাহলে স্ট্রনশিয়ামের যোজ্যতা হচ্ছে 2 আর সোডিয়ামের যোজ্যতা 1। তাহলে তড়িৎ প্রশমনের জন্য দুটো সোডিয়াম প্রতিস্থাপিত এক্সট্রা স্ট্রনশিয়ামে দিয়ে, তাহলে মানে একটা স্ট্রনশিয়াম এনে রাখলাম, তাহলে এইখানে একটা গর্ত তৈরি হবে, কারণ এই জায়গাটা ফাঁকা থাকবে। এই গর্তটি বিহেভস লাইক পজিটিভ চার্জের মতো আচরণ করে। এই গর্তগুলো মুভ করতে থাকে, এর ফলে তড়িৎ চলাচল করতে পারে। আমরা সেমিকন্ডাক্টরে শিখলাম গ্রুপ 14 সঙ্গে আহ 15 এবং 13 গ্রুপ, এগুলোর মধ্যে অ্যাড করার জন্য অর্ধ পরিবাহিতার তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণে বেড়ে যাচ্ছে। কিছু কিছু যৌগ আছে, যেমন মনে করো গ্রুপ 13 সাথে গ্রুপ 15 যদি মেশানো হয়, যেমন অ্যালুমিনিয়াম ফসফাইড, গ্রুপ 12 সঙ্গে গ্রুপ 16 মেশানো হয়, ধরো জিঙ্ক সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, এই সব যৌগের মধ্যেও কিন্তু অর্ধ পরিবাহিতা লক্ষ্য করা যায়। অবশ্যই এটা অনেকটা ডিপেন্ড করবে ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে, অর্থাৎ এখানে জিঙ্ক এবং সালফারের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে এটা ডিপেন্ড করে। কিছু কিছু সন্ধিগত মৌলের অক্সাইড আছে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, এগুলো তোমরা মনে রাখবে। টাইটানিয়াম অক্সাইড, ক্রোমিয়াম ডাইঅক্সাইড, এগুলো তড়িৎ পরিবহন করতে পারে। আর রেনিয়াম ট্রাইঅক্সাইড, এটা কপারের মতো তড়িৎ পরিবহন করতে পারে। তার সন্ধিগত মৌলের অক্সাইডগুলো, যেহেতু তোমাদের সন্ধিগত মৌল ডি ব্লক এবং এ ব্লক, এই যৌগগুলোও পড়তে হয়, সেই জন্য এই সব মৌলের যৌগগুলোর অক্সাইডের ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি তোমরা বাড়িতে বই থেকে ভালো করে পড়ে নিবে এগুলো। আর সেমিকন্ডাক্টরের দুটো ব্যবহার আমি বলছি। একটা ডায়োড হিসাবে ইউজ হয়,
ডায়োডের মধ্যে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর প্রয়োজন হয় এবং এটা রেকটিফায়ার হিসাবে ব্যবহার হয়। আর সোলার সেলে সৌরকোষে ব্যবহার হয়। আর এনপিএন বা পিএনপি এই ধরনের সেমিকন্ডাক্টরে তোমার ট্রানজিস্টারে ইউজ হয়। এখন আমরা পড়ব ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি পড়ব। কোনো পদার্থের যে চৌম্বক ধর্ম থাকে সেটার উৎস কোথায় এটা আমাদের জানতে হবে। ধরুন আয়রন, এর চৌম্বক ধর্ম আছে, তাহলে এই আয়রনের মধ্যে যে চৌম্বক ধর্মটা আছে তার উৎস কোথায়? তাহলে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই নিউক্লিয়াসের চারধারে ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রনের দুটো মোশন থাকে, তোমরা জানো ইলেকট্রনের দুটো মোশন, একটা অরবিটাল মোশন আর একটা হচ্ছে স্পিন। এই দুটো মোশনের জন্য দায়ী ম্যাগনেটিক প্রপার্টি। এটা নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারধারে, এইভাবে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে এর জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, কারণ একটা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ধর্ম তৈরি হয়। তাহলে চৌম্বক ভ্রামকটা এইদিকে থাকবে। অ্যাঙ্গুলার momentum due to orbital motion. অরবিটাল মোশনের জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয় সেটার মান কত? এল হচ্ছে দ্বিগংশীয় কোয়ান্টাম নাম্বার। এই এটা ক্লাস 7-এ পড়েছ। এটা অরবিটাল মোশন। এর ফলে যে চৌম্বক ভ্রামক তৈরি হবে, ম্যাগনেটিক মোমেন্ট নিউ এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই ই এইচ বাই 4 পাই এম সি ম্যাগনেটিক মোমেন্ট সমান সমান এল ইন্টু এল প্লাস 1 বিটা। এই বিটা কি? বিটা হচ্ছে বোর ম্যাগনেটন, এর ভ্যালু হচ্ছে EH 4 পাই এম সি। এবার ইলেকট্রনের আধান যদি বসানো হয়, প্ল্যাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের ভর, আলোর গতিবেগ বসালে এর মানটা আসবে 0.927 10⁻⁻20 আর্ক পার গাউস। এই গাউসটা কি? গাউসটা হচ্ছে সিজিএস ইউনিটিতে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি গাউস। বিটা হচ্ছে বোর ম্যাগনেটন,
সংক্ষেপে বিএম। এটাকে অনেক সময় বলে ফান্ডামেন্টাল বোর ম্যাগনেটন বলা হয়, ফান্ডামেন্টাল বোর ম্যাগনেটন। এর ভ্যালু 0.927 মাইনাস 10⁻20 আর্কস পার গাউস। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশনের জন্য এই মান। এরপর স্পিন মোশন আছে ইলেকট্রনের। নিজ অক্ষ বরাবর ইলেকট্রন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, তার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে ডিউ টু স্পিন? ডিউ টু স্পিন এই ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু স্পিন বোর ম্যাগনেটন, রাইট। এই দুটোর অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট আর নিজ অক্ষ ঘোরার জন্য যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটোর কম্বাইন্ডের এফেক্টটাই হচ্ছে টোটাল ম্যাগনেটিক প্রপার্টি একটা পদার্থের উৎস, চৌম্বক ধর্মের উৎস। এই দুটোর কম্বিনেশনের ফলে, এই দুটো কম্বিনেশনটা যোগ করলেই অনেক সময় পাওয়া যাবে। তাহলে আমরা শিখলাম যে পদার্থের মধ্যে যে চৌম্বক ধর্মগুলো দেখা যায় তাদের উৎস কোথায়। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের জন্য পদার্থের চৌম্বকত্ব দায়ী। এবার বিভিন্ন পদার্থগুলোকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনা যায় তাহলে এরা বিভিন্ন চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তার ভিত্তিতে আমাদের কতগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে। ডায়াম্যাগনেটিক, দুই প্যারাম্যাগনেটিক, তিন ফেরোম্যাগনেটিক, চার ফেরিম্যাগনেটিক, পাঁচ অ্যান্টিফেরো। এরকম পাঁচ ধরনের আমরা একটা একটা করে আলোচনা করব। তো ডায়াম্যাগনেটিক কোন পদার্থগুলো? যে পদার্থগুলো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনলে বিকর্ষণ হয়, অর্থাৎ এদের চৌম্বক ধর্ম থাকে না। যেমন মনে করো উদাহরণ সোডিয়াম ক্লোরাইড, এই ক্লাসগুলো ডায়াম্যাগনেটিক। এই ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কথাগুলো তোমরা কিন্তু 11-এ কেমিক্যাল বন্ডিংয়ে শিখেছ। বিভিন্ন পরমাণু বা আয়নের তোমাকে জানতে চাওয়া হতো এগুলো ডায়াম্যাগনেটিক না কিনা, প্যারাম্যাগনেটিক কিনা। আর প্যারাম্যাগনেটিক হচ্ছে ক্ষীণ চৌম্বক ধর্ম থাকে। চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এদের মধ্যে ক্ষীণ চৌম্বক ধর্ম দেখা যায়। যেমন O2, কপার সালফেট,
এই ধরনের পদার্থগুলো প্যারাম্যাগনেটিক। আচ্ছা, ডায়াম্যাগনেটিকে তোমার ইলেকট্রনগুলো জোটবদ্ধ থাকে, অর্থাৎ এদের ম্যাগনেটিক মোমেন্টগুলো একটা অপরটার বিপরীত, সেজন্য এদের রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট জিরো। প্যারাম্যাগনেটে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা খুব কম থাকে, কিন্তু প্রত্যেকেই একই দিকে থাকে, অর্থাৎ নেট ম্যাগনেটিক মোমেন্টটা জিরোর থেকে বেশি। ধরো এই একটা বস্তু চুম্বক ক্ষেত্রে রাখা হচ্ছে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এটা ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এখানে লাইনস অফ ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের ইনসাইড দ্য বডি, এই বস্তুর ভিতরে রিডাকশান হয়ে গেছে, মানে কমে গেছে এর মধ্যে লাইনস অফ ফোর্সগুলো। আর যদি প্যারাম্যাগনেটের পদার্থ হয় তাহলে কনসেন্ট্রেটেড অফ লাইনস অফ ফোর্স ইনসাইড দ্য বডি হয়ে যাবে, মানে কনসেন্ট্রেটেড হতে থাকবে এখানে এই লাইনস অফ ফোর্সগুলো। তবে ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এরকম আচরণ হবে, ইনসাইড দ্য বডির মধ্যে লাইনস অফ ফোর্স কমে যাবে। আর প্যারাম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে যে লাইনস অফ ফোর্স আছে এটা বেড়ে যাবে। তাহলে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক আমরা শিখলাম। এবার ফেরোম্যাগনেটিক, যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম ডাইঅক্সাইড, এরা ফেরোম্যাগনেটিক। এদের মধ্যে প্রচুর সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকে এবং প্রত্যেকেই সমান্তরাল এবং একই দিকে থাকে, অর্থাৎ এদের নেট রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট খুব বেশি হয় এই ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে। এইসব পদার্থে তীব্রভাবে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। চুম্বক সরিয়ে নিলেও এইসব পদার্থের মধ্যে অনেকক্ষণ চুম্বক ধর্ম লক্ষ্য করা যায় ফেরোম্যাগনেটিকে। ফেরিম্যাগনেটিকে যেমন Fe3O4, ফেরাসোফেরিক অক্সাইড, আরও কিছু যৌগ আছে। এসব ফেরাইট যৌগগুলো, এসব ফেরাইট যৌগ, এটা জিঙ্ক আয়ন, কপার আয়ন, এগুলো এইসব যৌগের মধ্যে প্রচুর সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকে, কিন্তু বেশ কিছু সংখ্যক ইলেকট্রনগুলো একই দিকে, আবার বেশ আরও কিছু সংখ্যক ইলেকট্রন বিপরীত দিকে, অর্থাৎ সম সংখ্যায় সমান ও বিপরীত দিকে থাকে না। কীরকম? মনে করো 5টা ইলেকট্রন আছে, তার মধ্যে 3টে ইলেকট্রন একই দিকে আর বাকি 2টো বিপরীত দিকে। তাহলে নেট রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? কমে যাবে অনেক, নট ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোর থেকে একটু সামান্য বেশি হবে। অসম সংখ্যায় ইলেকট্রনগুলো একটা অপরের বিপরীতে থাকে, অসম সংখ্যায়, সেজন্য এটা হচ্ছে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স। অ্যান্টিফেরো কোনগুলো? সম সংখ্যায় ইলেকট্রনগুলো সমান ও বিপরীত দিকে থাকে, এগুলো অ্যান্টিফেরো। যেমন ম্যাঙ্গানিজের অক্সাইডগুলো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, এইসব পদার্থের মধ্যে
এই অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রপার্টিস লক্ষ্য করা যায়। তাহলে এইসব পদার্থের মধ্যে কী হলো, যে ইলেকট্রনগুলো কিছু সংখ্যক, মনে করো 4টা ইলেকট্রন আছে, দুটো একই দিকে আর দুটো বিপরীত দিকে আছে। ফলে এগুলোর লব্ধি আর এগুলোর লব্ধি সমান ও বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে নেট রেজাল্টেন্ট ডেভেলপমেন্ট 0। অযৌগ ইলেকট্রন আছে কিন্তু এরকমভাবে থাকছে। উদাহরণ কী কী? ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO2, Mn2, Mn2O3, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড ইত্যাদি। তাহলে তোমাদের এই সব ম্যাগনেটিক প্রপার্টিসগুলো, এই উদাহরণগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ফেরি এই দু ধরনের ম্যাগনেটিক সাবস্ট্যান্সের কে যদি উত্তপ্ত করা হয়, এই দু ধরনের পদার্থকে, তাহলে এরা কিন্তু উত্তপ্ত করার ফলে এরা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। এই গেল তোমাদের সলিড স্টেটের ম্যাগনেটিক প্রপার্টিস। তার আগে একটু আগে আমি পড়লাম ইলেকট্রিক্যাল প্রপার্টিস। তোমাদের আজকে সলিড স্টেটের চ্যাপ্টারটা আমি সম্পূর্ণ করলাম। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং বইয়ের মধ্যে যে MCQগুলো আছে এবং কোশ্চেনগুলো আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে কোশ্চেনগুলো, সেগুলো তোমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবে। আগামী ক্লাসগুলিতে আমি অন্য চ্যাপ্টার পড়াবো। তোমরা আশা করছি বাড়িতে ভালোভাবে পড়াশোনা করছো এবং ভালোভাবে থাকবে। আজকে এইটুক পর্যন্ত থাকলো।